আমার মেঝো চাচা চাচির বিয়ের কিছুদিন পর আমার চাচি কোনো এক কাজে বাড়ির উঠান থেকে কিছু দূরে পুকুরের কিনারায় যান। এখানে বলে রাখা ভালো, বাড়ির সেই খালি উঠানটার এক পাশে বাঁশঝাড় এবং সেখানে 3টি পুকুর কিছুটা দূরত্বে একই সাথে করা। একটি আমার আব্বুর, আর একটা আমার দাদার, আর ঠিক বাঁশঝাড়ের সাথে কোনায় খুবই ছোট এবং ময়লা পরিত্যক্ত আমার বড় চাচার পুকুর। সেখানে একটা গাছ আছে, কিন্তু সেটা ঠিক কি গাছ কেউ বলতে পারে না। এটার অবস্থান বাড়ি থেকে কিছুটা দূরে বলা যায়, বাড়ির ঠিক শেষ মাথায়। কেউ তেমন সেখানে যায় না, বিশেষ করে মাঝ দুপুর অথবা সন্ধ্যায়। সেই পরিত্যক্ত পুকুর এবং গাছটির মধ্যে খারাপ কিছু আছে বলে মনে করতেন সবাই, যদিও সেই কথায় কেউ খেয়াল করত না। যেমন আমার মেঝো চাচি, তিনি একদিন মাঝ দুপুরে সেখানে গিয়েছিলেন। তিনি নিজেও বলতে পারবেন না কেন গিয়েছিলেন। আসার সময় তিনি একটি সাপ দেখে কিছুটা ভয় পেয়ে যান এবং চোখের সামনে তৎক্ষণাৎ সাপটি উধাও হয়ে যায়, যেটি দেখে তিনি আরও বেশি ভয় পান। হঠাৎ করেই ওনার শরীর কাঁপুনি দিয়ে উঠতে থাকে, রাতে প্রচুর জ্বর আসে এবং তিনি প্রচুর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে ওনার সাথে অনেক আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। সেই সকল ঘটনায় না যাই, যদি যাই তাহলে এপিসোডটি অনেক বড় হয়ে যাবে। আসলে সেদিন ওনার উপর একটি জিনের আসর লেগেছিল, যা তিনি বুঝতে পারেননি। যতদিনে বুঝতে পারেন ততদিনে সেই জিনটা নাকি ওনাকে অনেকটাই কাবু করে ফেলেছে। মনে হচ্ছিল তিনি নিষ্প্রাণ হয়ে যাচ্ছেন। অনেক ধরনের চিকিৎসা করা হয় ওনার। এভাবে অনেক মাস চলে যায়, কিন্তু তিনি ঠিক হচ্ছিলেন না। তারপর হঠাৎ একদিন এক কবিরাজ ওনার চিকিৎসা করতে আসেন এবং বলেন ওনার বাঁচার সম্ভাবনা খুবই কম, অনেক দেরি হয়ে গেছে, তবুও শেষ একটা চেষ্টা করা যেতে পারে। সেদিন রাতে সবাইকে সজাগ থাকতে বলেন কবিরাজ এবং চাচিকেও ঘুমাতে নিষেধ করেন, কারণ তিনি নিশ্চিত সেদিন তিনি যদি ঘুমান তাহলে ওনাকে আর ফেরানো যাবে না। জানা নেই সেদিন কবিরাজ কি তন্ত্রমন্ত্র সাধনা করেছিলেন। চাচির সাথে আর খারাপ কিছু হয়নি। জিনটি তখনকার মতো চাচিকে ছেড়ে দেয়, তবে চাচিকে ছাড়লেও পরিবারকে জিনটা ছাড়ে না। এভাবে কেটে যায় অনেক দিন। আমার চাচা চাচির 4 জন মেয়ে এবং 1 জন ছেলে হয়। হঠাৎ একদিন মাঝরাতে ঘুম থেকে উঠে চাচি দেখেন ছোট ছেলে তারিফ পাশে নেই। দেখে তিনি চিৎকার করতে শুরু করেন। বাড়ির সবাই উঠে যায় এবং তারিফ ভাইকে খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর বাড়ির সামনে একটি তাল গাছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। আশ্চর্যজনক বিষয় হচ্ছে একদম অক্ষত অবস্থায়। মনে হচ্ছিল তার কোনো জ্ঞান বোধ নেই, সে কোথায় আছে জানে না। সবাই তাকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসেন। তারপর তালগাছ কেটে ফেলা হয়। এরপর কতদিন আর কোনো ঘটনা ঘটে না। তারপর যখন আমার চাচাতো বোনেরা সবাই বড় হয়, বড় চাচাতো বোন অরিন বিয়ে করে এবং সম্প্রতি সে অন্তঃসত্ত্বা হয়েছে, এবং সেজো চাচাতো বোন আফরিন 9 কি 10-এ পড়ে, তখন তার সাথে আবার কিছু ঘটনা ঘটতে শুরু করে। অরিন আপু প্রায় স্বপ্নে দেখতে পেতেন কোনো একটি অবয়ব তার কাছে এসে বলতো এই বাচ্চাটা তাকে দিয়ে দেবার জন্য, এবং স্বপ্নে তাকে ভয় দেখানো থেকে শুরু করে আঘাত পর্যন্ত করত। অরিন আপু জানতো যে তার বাচ্চাটি হারানোর সম্ভাবনা রয়েছে। আল্লাহর অশেষ রহমতে তার বাচ্চাটি যদিও সহি সালামতে জন্মগ্রহণ করে। এর কিছুদিন পর আমার সেজো চাচাতো বোন আফরিন আপু কেন যেন পরিত্যক্ত সেই পুকুর এবং গাছটার কাছে গিয়েছিলেন। ধারণা করতে পারেন সেই জিনটাই এবং পরিত্যক্ত পুকুর এবং গাছটার কাছে গিয়েছিলেন। এরপর থেকে তিনি উল্টাপাল্টা আচরণ শুরু করেন। নিজেই নিজেকে আঘাত করতেন, আবোল তাবোল কথা বলতেন। কবিরাজি চিকিৎসা চলতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এক সময় আমার চাচি ধারণা করতে পারেন সেই জিনটাই তার সাথে এমন কিছু একটা করেছে। এর মোকাবেলা করার জন্য দরকার শক্তিশালী কোনো কবিরাজ। তিনি একটি কবিরাজের খোঁজ পান ত্রিশালে ওনার বাবার বাড়ির কাছে। তিনি বিষয়টি কাউকে না জানিয়ে হঠাৎ একদিন বাড়ি থেকে আফরিন আপুকে নিয়ে সেখানে রওনা দেন। সেদিন বাড়িতে কেউ ছিল না, একমাত্র আমার মেজো চাচাতো বোন নাহার আপু ছাড়া। সে জানতো না যে চাচি হঠাৎ করে কোথায় গিয়েছে, এবং কাকতালীয়ভাবে ওই দিন বাড়িতে আর কেউই ছিল না। সে স্কুলের শিক্ষক ছিল, সেখান থেকে ক্লাস করে ঘরে এসে দেখে তালা। তবে আমাদের যেই ঘর সেটা খোলা ছিল। বলে রাখা ভালো, আমার আব্বু আম্মু সেখানে থাকতো না, চাকরির সূত্রে তারা ঢাকায় থাকতো, শুধু ঈদে বাড়িতে যেত। তো সেই ঘর তালা দেওয়া থাকলেও সেদিন কেন যেন খোলা ছিল। নাহার আপু প্রচুর ক্লান্ত থাকা অবস্থায় সেখানে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের ঘরে তিনি টের পান কেউ তার গলা টিপে ধরেছে এবং তাকে বলছে, তোর কি মনে হয় এত সহজে তোকে আমি ছেড়ে দেব?
এটা বলে সে আরো জোরে গলা টিপে ধরে। নাহার আপু প্রচণ্ড ভয় পায়, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। সে দরুদ পড়তে শুরু করে। অনেকক্ষণ দরুদ পড়ার পর জিনটি তাকে ছেড়ে দেয়। রাতে চাচি ফিরলে নাহার আপু যখন তাকে জিজ্ঞেস করে তিনি কোথায় গিয়েছিলেন, চাচি জানান যে কবিরাজের খোঁজে তিনি ত্রিশাল গিয়েছিলেন। কিন্তু সেটা নাহার আপু জানত না। অথচ স্বপ্নে সে দেখেছিল যে তার গলা টিপে ধরেছিল। সে বলেছিল ওই ত্রিশালের কবিরাজ আমার কিছুই করতে পারবে না। 2020 সালের মার্চে যখন করোনা মহামারীতে লকডাউন চলছিল, তখন থেকেই আমার পরিবার বাড়িতে এসে আটকা পড়ে যায়। একদিন 10টায় আমি কেন যেন ঘরের দরজাটা খুললাম। খুলে দেখি আমার প্রতিবেশী এক চাচাতো বোন লামিয়া আপু কেমন যেন অদ্ভুতভাবে হেঁটে হেঁটে উঠোনের দিকে যাচ্ছে, ঠিক সেই পুকুর এবং গাছটা যেখানে। আমি তখনও বিষয়টা ঠিক বুঝতে পারিনি। আর অদ্ভুতভাবে সে একা একা রাতের বেলা সেখানে কেন যাচ্ছে, তাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে কোনো প্রাণ নেই, কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। সে নিজে এখানে আসার কথাও না, কারণ সে ভীষণ ভীতু প্রকৃতির। আমি বিষয় শেষে চলে এসেছে। প্রথমে সবাই ভাবে হয়তো বাথরুমে গিয়েছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন সে ফেরে না, তখন সবাই খোঁজাখুঁজি শুরু করে। লামিয়া আপুর বড় ভাই আশরাফ ভাই সেই পুকুর আর বাঁশঝাড়ের নিচে তাকে পাথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে ডাকতে শুরু করলেও সে কোনো জবাব দিচ্ছিল না। কাছে গিয়ে দাঁড়াতেই লামিয়া আপু জ্ঞান হারায়। এরপরে লামিয়া আপু আরও অনেক অস্বাভাবিক আচরণ করে, যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। এবং এই সমস্ত কিছু শুনে তার মা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে অনেক বেশি ভাত খেতে চাচ্ছিল, ইলিশ মাছ খেতে চাচ্ছিল। এই সমস্ত ব্যাপারগুলো ঘটে থাকে। আবোল তাবোল কথা বলতে শুরু করে। আম্মু তার কাছে গিয়ে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেয় এবং তৎক্ষণাৎ সে জ্ঞান হারায়। এভাবেই প্রায় ঘটনা ঘটত। সে জ্ঞান হারাতো, তাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হতো এবং তাকে সুস্থ করে তোলা হতো। এখন এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের বাড়িটি আমাদের বংশের নাম করা একটি বাড়ি। বাড়িতে ঢুকতে একদিকে নিজস্ব কবরস্থান, একদিকে বড় পুকুর আর মসজিদ। কবরস্থানে এবং বাড়িতেও কিছু ভালো জিন থাকেন, এটা আমরা সবাই জানি, যারা কোনো ক্ষতি করে না। এবং বাড়ির বাইরেও এলাকায় কিছু জিন থাকে, ভালো এবং খারাপ দুটোই। জিনগুলো কাউকে সাহায্য করে, আবার কাউকে করে না। আমি জানি না এগুলো কেন হয়। এই বাড়িতে একদিকে যেমন ভালো জিনের বসবাস, অন্যদিকে আবার খারাপ জিনেরও বসবাস। ভালো জিনগুলো যেমন সবার সাহায্য করে, খারাপ জিনগুলো করে না। তবে 7 বছর আগে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে। একবার আমি আব্বু আম্মু ঢাকা থেকে 3 দিনের ছুটিতে বাড়িতে এসেছিলাম। তখন একদিন আমার বড় খালামণির বাসা থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাড়ির কাছের বাজার পর্যন্ত এসেও আমরা কোনো গাড়ি বা অটোরিকশা কিছুই পাই না। চারিদিকে নির্জন অন্ধকার। হঠাৎ চাঁদের হালকা আলো। আমার মনে হচ্ছিল কেউ আমাদের সঙ্গে আসছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা কিছুটা চমকে উঠি, কারণ হঠাৎ করেই একটা মানুষকে দেখি এবং সে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? উনি এত হুট করে এসেছিলেন, ওনাকে আসতেও দেখিনি, তাই অবাক হয়ে যাই। আমার আব্বু বলেন যে আমরা অমুক বাড়ির, দেরি হয়ে গেছে, কোনো কিছু না পেয়ে পায়ে হেঁটে যাচ্ছি। এমন সময় আমরা কারা, কোন বাড়ির, দাদার পরিচয় কি, এসব দেওয়ার পরেও লোকটা কেমন যেন একটা রহস্যময় হাসি দেয়। উনি আমাদেরকে চিনেন এবং বলেন সামনেই যাচ্ছেন, আমাদের তিনি এগিয়ে দেবেন। কিছুটা দূর পর্যন্ত তিনি আমাদের দিয়ে আসেন। হুট করে তিনি একটা সাইড দিয়ে যেতে যেতে আবার কোথাও উধাও হয়ে যান। তিনি এইভাবে চোখের সামনে অদৃশ্য হয়ে যান। তিনি যে কোনো মানুষ না, অন্য কিছু। ততক্ষণে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমরা আরেকটু সামনে যেতেই একটা বড় বটগাছ এবং পুলের মতন একটি ব্রিজ পড়ে। সেই জায়গাটা ভালো না। সেখানে আসতেই হঠাৎ সেখানে একজন ভ্যান চালক আসেন এবং আমাদের জিজ্ঞেস করেন যে কি হয়েছে এবং কোথায় যাচ্ছি আমরা। বলার পরে তিনি আমাদেরকে বলেন ওনার ভ্যানের মধ্যে যেতে, আমরা বসবো এবং তিনি দিয়ে আসবেন। এভাবে যাওয়াটা ভালো না। আমরা কোনো উপায় না দেখে ওনার ভ্যানে বসি এবং তিনি ঠিকঠাক মতোই আমাদের দিয়ে আসেন। পরের দিন আমার চাচাতো বোন ওদের সাথে এই বিষয়টি বলার পরে জানায় যে জায়গাটা ভালো না, সেখানে নাকি রাতে কেউ গেলে মৃতদেহও পাওয়া যায়, অর্থাৎ মৃত্যুও হয় তাদের।